আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন গল্প দেখতে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স, আই বাটন এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা উপাসনা রায় চট্টোপাধ্যায়ের কলমে ওরা আছে। ওফ, প্রত্যেকটা দিন রাত্রিবেলা এই এক মহা জ্বালা হয়েছে বটে। ঘড়ির কাঁটা ঠিক রাত 12টা থেকে 12:30টার ঘর ছোঁবে আর শুরু হবে উদ্ভট শব্দটা। কেমন যেন একটা একটানা ঠক ঠক শব্দ। আশ্চর্য লাগে অনুষ্কার। পাশের বাড়িতে যবে থেকে এই বয়স্ক ভদ্রমহিলা এসে থাকতে শুরু করেছেন, তবে থেকেই প্রতিটি রাত্রে এই উৎপাত শুরু হয়েছে। দীর্ঘদিন বাড়িটা খালিই পড়েছিল। ওদের বাড়ির ঠিক পাশেই বাড়িটা। দুটো বাড়ি একদম পরপর গায়ে গায়ে লাগানো বলতে গেলে। গত সপ্তাহেই এই এক ভদ্রমহিলা থাকতে এলেন। তবে একটা ব্যাপার একটু অস্বাভাবিকই লেগেছে ওদের। পুলিশ এসে ভদ্রমহিলাকে পৌঁছে দিয়ে গিয়েছেন। পুলিশের মুখ থেকে পাড়ার লোকজন যা শুনেছে তা হল, ভদ্রমহিলা দীর্ঘদিন রাস্তায় পড়েছিলেন অসুস্থ অবস্থায়। কোনো একজন ট্রাফিক পুলিশকে উনি এই বাড়ির ঠিকানা বলতে পেরেছিলেন। তখন নিকটবর্তী থানায় খবর দিতে পুলিশ এসে আপাতত পৌঁছে তো দিয়ে গেছে, আর বলে গেছে যে ওরা তদন্ত করে দেখছে বিষয়টা। মহিলার বয়স হয়েছে বটে, তবে তেমন খুনখুনে বৃদ্ধা নয় মোটেই। বছর 60 বয়স হবে। যতটুকু দেখা গেছে তার থেকে মনে হয় কম হওয়া অসম্ভব নয়। বাড়িটা উনি কিনেছেন যতদূর সম্ভব। সারাদিন কিন্তু ওই বাড়ি নিস্তব্ধই থাকে। মহিলা এমনিতেও একদমই মেশেন টেশেন না। এখানে আশাই স্তক কারোর সাথেই ওর আলাপ পরিচয় হয়েছে বলে তো মনে হয় না। দরজা সারাক্ষণ বন্ধই থাকে। সকালে মাছ সবজির ভ্যান এলেও ওকে কখনো দরজা খুলতে দেখা যায় না। দরজার বাইরে জিনিস রেখে দেয়। দরজার নিচ থেকে উনি টাকা বাড়িয়ে দেন। শব্দের তীব্রতাটা ক্রমশ বাড়ছে। আবিরকে ঠেলে তুলল অনুষ্কা। এই ওঠো 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 একবার। কি গো, শুনছো? শুনতে পাচ্ছ? আবির ধর্মর করে উঠে বসেছে। তাই তো, আবার সেই শব্দ। এ তো মহা সমস্যায় পড়া গেল দেখছি। সমস্যা বলে সমস্যা। প্রত্যেক রাত্রে কি করেন বলো তো ওই ভদ্রমহিলা? সত্যি, পুরো রাত একটুও কি ঘুমানো না উনি? আমার কি মনে হয় যেন মহিলা সচিবাই আছে। শুনেছি যারা এরকম হয় তারা নাকি কোনো কাজই সময় করে না। যেমন বিকেল 5টায় স্নান করে, রাত 12টায় রান্না করে, রাত 2টোয় পুজো করে, এইরকম আর কি। অত সহজ ইকুয়েশনে যেও না। তুমি যা ভাবছো তাহলে তো ভালোই, কিন্তু যদি তা না হয়, হয়তো ভদ্রমহিলা এমন কোনো কাজে লিপ্ত যা আজ রাত ছাড়া করা সম্ভব নয়। হ্যাঁ গো, কোনো আতঙ্কবাদী বা ভূত প্রেত নয় তো? তবে অত বয়স্ক মহিলা আতঙ্কবাদী? প্রথমটা হওয়ার সম্ভাবনাই বেশি। আর এখন কোনো কিছুর ক্ষেত্রেই বয়সটা ইম্পর্টেন্ট নয়। হতেই পারে ডরমেন্ট মেম্বার। হ্যাঁ গো, তাহলে যে ঘোর বিপদ। একদম পাশাপাশি বাড়ি, তেমন হলে তো পুলিশ আমাদের নিয়ে টানাটানি করবে। তা তো করবেই, তবে ভয় পাওয়ার কিছু নেই। ওর সাথে আমাদের কোনো পরিচয় নেই। শুধু আমাদের কেন, পাড়ার এত লোকজনের কারোরই নেই। জিজ্ঞাসা করলে পরিষ্কার বলে দেবো যে পাশের বাড়িতে থাকি বলে তো আর আমরা চোরের দায়ে ধরা পড়িনি। উনি কারোর সাথে মিশতেন না, কথা বলতেন না। এমনকি দরজা খুলে কবার বেরিয়েছেন সেটাও হাতে গুলে বলা যায়। তাই আমরা ওর সম্বন্ধে কিছুই জানি না, কিছু বলতেও পারবো না। আমার 2 মেয়ে, 8 বছরের দৃষ্টি আর
4 বছরের সৃষ্টিকে পুই পুই করে বারণ করে দিয়েছি। ওই পাশের বাড়িটার দিদাটার কাছে কিন্তু খবরদার যাবে না, ডাকলেও নয়, কখনো কথা বলবে না, মনে থাকবে? অবশ্য উনিও কোনোদিনও পাড়ার বাচ্চাদের সাথে দোস্তি পাতাতে যান না, বাড়ি থেকে তো বেরোনি না। মঞ্জু আমার ঠিকই কাজগুলো করে, পাড়ার নিউজ চ্যানেল, সেও ও বাড়ির কোনো খবর জোগাড় করতে পারেনি আজ অব্দি। এটাই সে নিজের সব থেকে বড় ব্যর্থতা বলে মনে করে। সেই রাত্রেও আবার যথারীতি আওয়াজ শুরু হয়েছে। মনে হচ্ছে ভদ্রমহিলার বাড়ির ছাদ থেকে শব্দটা আসছে, নাকি দোতলা থেকে। জানলার কাছে গিয়ে কসরত করে যতটা সম্ভব কম শব্দ করে জানলাটা খুলল অনুষ্কা। ভক করে এমন দুর্গন্ধ নাকে লাগলো যে পেটের ভিতরে পাক দিয়ে উঠল। অন্নপ্রাশনের ভাত ঠেলে উঠে আসার জোগাড়। তাড়াতাড়ি কোনো রকমে হাউসকোটের কাঁধের কাছটা তুলে নাকে চাপা দিল। গন্ধের চোটে শরীরটা কেমন একটা করতে থাকায় প্রথমটা খেয়াল করেনি। পাশের বাড়ির জানলার খড়খড়িটা সামান্য ভাঙা। মাসিমা ছাড়া কেউ তো থাকেও না এখানে। ভিতরে মাসিমাই রয়েছেন নিশ্চয়। আরো ভালো করে দেখার চেষ্টা করল। মাসিমাই তো, মোটা সোটা দেহ, খাটে বসে কি যেন খাচ্ছেন। কি এমন খাচ্ছেন যে এমন পচা গন্ধ আসছে? নির্ঘাত শুটকি মাছ, কিন্তু এত রাতে? অবশ্য উনি তো নিশাচার প্রাণী, আর রাত হলেই সারা বাড়ি ঘুরে বেড়ান। মনে হয় মাসিমা লাঠি ব্যবহার করেন, তাই লাঠিরই টুকটুক শব্দটাই আসে। সেই রাত্রের ঘটনাটা অনুষ্কা বেমালুম চেপে গেল। বাড়িতে দুটো বাচ্চা আছে, বাচ্চাদের এমনি কৌতূহল বেশি। কোনোভাবে ওদের কানে গেলে আগে ওরা ওই বাড়ি গিয়ে ঢোকার চেষ্টা করবে, কিন্তু ওর কৌতূহলও কম হচ্ছিল না। মাছের গন্ধ নিঃসন্দেহে বিটকেল, কিন্তু তাই বলে এতটা? কি যে মাথায় চিন্তা ঢুকলো, না আর ভাবাভাবি পোষাচ্ছে না, কিছু একটা করতে হবে ব্যাস। পরের রাত্রে স্টোর রুমের ভিতর ওঁত পেতে রইল সে। আসলে কৌতূহল এমন একটা জিনিস যা ভয়কে সহজেই হার মানিয়ে দেয়। কিছুক্ষণ পরই দেখতে পেল আলো আঁধারি ঘরে লাঠি ঠুক ঠুক করতে করতে মাসিমা এসে ঢুকলেন। খাটে বসে যথারীতি খেতে শুরু করলেন, কিন্তু খাচ্ছেনটা কি অনেক চেষ্টা করেও বুঝতে পারল না সে। তবে আজ উনি বাঁ হাত দিয়ে খাচ্ছেন। মাঝে মাঝে ঝুঁকে নিচু হয়ে নিজের মুখটা পায়ের কাছে নিয়ে যাচ্ছেন, আবার সোজা হচ্ছেন। শুধু তাই নয়, মাঝে মধ্যে বাঁ পাটাও মুখের কাছে নিচ্ছেন, আবার নামিয়ে নিচ্ছেন। খুব তৃপ্তি সহকারে কিছু খাচ্ছেন। শব্দ হচ্ছে। অনুষ্কার মনে জেদ চেপে গেল। আজ দেখতেই হবে রাত্রে মাসিমা কি খান, তাও বা এত গভীর রাত্রে অন্ধকারের মধ্যে কেন। তার চেয়েও বড় কথা, হাত পা দুটোই কেন ব্যবহার করছেন। ও আজ ইচ্ছে করেই 4 ব্যাটারির টর্চটা সাথে নিয়েছিল। সেটা জেলে সবে সোজা ফোকাস মারতে যাবে, ঠিক এমন সময় মাসিমা বিড়বিড় করে কি সব যেন বলতে আরম্ভ করলেন। কান পেতে শোনার চেষ্টা করতে থাকে সে। মাসিমা জড়ানো স্বরে উচ্চারণ করছেন 2টি মাত্র শব্দ, নাকি 2টি নাম। সুমিত, বিপাশা, সুমিত, বিপাশা, সুমিত, বিপাশা। অনবরত ওই 2টি শব্দ আউড়ে চললেন মাসিমা। টর্চ জ্বালালো, ফোকাস মারল একেবারে মাসিমার মুখের উপর। তাতে যা দেখল, ওর পুরো শরীর পাথর হয়ে গেল। ভয়ে আতঙ্কে ঘৃণায় মাথাটা টলতে লাগল। মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। চকিত আলোর ঝলকানিতে মাসিমাও চমকে তাকিয়েছেন। 2টো চোখ থেকে যেন আগুন ঝরছে। এক দৌড়ে
ঘরে ফিরে যায় সে, হাঁপাচ্ছে হাঁপড়ের মতো। আবির বিছানায় উঠে বসেছিল, ওকে জলের গ্লাসটা এগিয়ে দিল। ঢকঢক করে পুরো গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে বলল, আবির, খোঁজ লাগাও। সুমিত আর বিপাশাকে খুঁজে বার করতে হবে, যে করেই হোক। সুমিত, বিপাশা, তার আবার কারা? খুব সম্ভবত মাসিমার ছেলে বৌমা অথবা মেয়ে জামাই। কি করে বুঝলে? আবিরের প্রশ্নের উত্তরে অনুষ্কার সংক্ষেপে ঘটনাটা ওকে বলল। শুনে আবির খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। খেয়াল করল ওর চোখে মুখে ঘোর দুশ্চিন্তার ছাপ পড়েছে। খানিক পরে মাথা নেড়ে অভ্যেস মতো বলল, অত সহজ ইকুয়েশনে যেও না। ভদ্রমহিলা ঠিক কি, এবার আমি সত্যি এটাই ভাবছি। রাত্রিবেলা কোনো পিশাচ ফিশাচ ভর করে কিনা কে জানে। আর ওই যাদের নাম উনি বলছেন আর কি, হতে তো পারে সেই সুমিত, বিপাশা আসলে ওর ভাই, ভাজ, বোন, ভগ্নিপতি, কিংবা ধরো বাবা মা। বাবা মা বাদে বাকি সম্পর্কগুলো হলেও হতে পারে, তবে মনে হয় বাবা মা। কেন? কারণ মাসিমার যা বয়স তাতে তার বাবা মায়ের এমন আধুনিক নাম, হিসেবটা ঠিক মিলছে কি? কথাটা খুব মন্দ বলনি অবশ্য। তাহলে এবার একটাই কাজ, যত রকমের সম্ভাব্য উপায় আছে সেই সমস্ত কাজে লাগিয়ে এই সুমিত আর বিপাশাকে খুঁজে বের করা, যেভাবেই হোক। এটা আমাদের করতেই হবে। কিন্তু যতই দৃঢ়তার সাথে কথাটা বলুক না কেন, বাস্তবে কিন্তু কোনোভাবেই সফলতা এলো না। থানায় যাবে কিনা ভাবছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো পুলিশের বয়ে গেছে এসব নিয়ে মাথা ঘামাতে। খবরের কাগজের অফিসে যাব? তাহলে বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন আকারের অন্তত 1025 সুমিত আর 1020 বিপাশা এসে উপস্থিত হবে একজন দুর্বল অসুস্থ বৃদ্ধার শুধু বাড়িটুকুর লোকে। সুতরাং কোনো সুমিত বিপাশার রহস্য উন্মোচন করা সম্ভব হলো না। এদিকে দিনের পর দিন পরিস্থিতি ক্রমশ সহ্যের বাইরে চলে যাচ্ছে। ওদের বাড়ির লাগোয়া বাড়ি হয়েই সমস্যাটা ওদের সব থেকে বেশি হচ্ছে। বড় বড় নীল মাছি এসে ঢুকছে। এছাড়াও অজস্র পোকামাকড়ের আগমন এবং আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছে ওরা। পাড়ার অন্যান্য লোকজনেরও টনক নড়েছে। পুলিশে জানানো হয়েছে ঠিকই, কিন্তু লাভ বিশেষ হচ্ছে না। এরই মধ্যে একদিন বিষয়টা চরমে উঠল বলতে গেলে। অনুষ্কার 2 মেয়ে একই স্কুলে পড়ে। দুজনে স্কুলে যায় সকাল 8:30টায়। স্কুল শুরু 9:15 থেকে, কিন্তু দুজনের ছুটির সময়টা আলাদা। বড়র ছুটি হয় 3টে আর ছোটর ছুটি 1:30টায়। সে 2:30টার মধ্যে ফিরে আসে। তো একদিন হলো কি, ছোট মেয়ে ফেরার পর ওর ব্যাগ থেকে টিফিন বাক্সটা বার করে অনুষ্কা ধোবে। বক্সের ঢাকনা খুলতেই ওর হাত থেকে একরকম আপনা আপনি ছিটকে যায় বাক্সটা, এবং ওর গলা চিরে বেরিয়ে আসে একটা প্রচণ্ড ভয় ও ঘৃণা মিশ্রিত আর্তনাদ। খোলা টিফিন বক্সের মধ্যে থেকে কিলবিল করে বেরিয়ে আসছে ছোট ছোট সরু সরু সাদা কিম্ভূত কিমাকার কিছু প্রাণী। দেখতে ঠিক লম্বাটে বাঁশকাঠি চালের মতো। তারা হেঁটে হেঁটে ছড়িয়ে যাচ্ছে গোটা ঘরে। এর মধ্যে কয়েকটা আকারে বেশ বড়, অনেকটা মুড়ির মতো। ঘৃণায় লাফিয়ে 4 পা পিছিয়ে এলো সে। ওর চিৎকারে মঞ্জু ছুটে এসেছে ব্যালকনি থেকে। কি হলো গো বৌদি তোমার? ও মা গো, ওগুলো কি গো? বিস্ফারিত নেত্রে মঞ্জু তাকিয়ে আছে পোকাগুলোর দিকে। সাদা মার্বেলের মেঝের উপর সাদা প্রাণীগুলি কিলবিল করছে। মুখ ঘুরিয়ে নিল অনুষ্কা। একটু সামনে নিয়ে গলা তুলে ছোট মেয়েকে ডাকল, ছোটি, এই ছোটি, এদিকে আয় চটপট। ওর ছোট মেয়ে সৃষ্টি ওরফে ছোটি সামনে আসতেই ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আগে গিয়ে ওর কান ধরল। কি এগুলো ছোটি? মেয়ে ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ধৈর্য হারিয়ে
পিঠের উপর এক ঘা দিয়ে বলল, চুপ করে থেকে কোনো লাভ নেই ছোটি। কি ভরে এনেছিস টিফিন বক্সে? শেষবারের মতো জিজ্ঞাসা করছি। পোকা। কোথা থেকে পেয়েছিস তুই ওগুলো? টিফিন বক্সের মধ্যে ভরে কি জন্য এনেছিস? কি দিয়ে ধরেছিস ওগুলোকে? হাত দিয়ে? আগেও বলেছি চুপ করে থেকে পার পাবি না, মেরে ফেলবো কিন্তু। বল। ওই ওই দিদাটার বাড়ি থেকে। অনুষ্কা কিছু বলার আগেই মঞ্জু আঁতকে উঠে হাউমাউ করে চিৎকার জুড়ে দিল। তুমি ওই বুড়ির বাড়ি গিয়েছিলে ছোটি? উমা, কি সর্বনেশে কথা গো! কেন গিয়েছিলি? তোদের না বারণ করেছিলাম? বল কেন গিয়েছিলি, বল বল বল। যত তাড়াতাড়ি সত্যিটা বলবি ততই তোর ভালো, নইলে যতবার তোকে জিজ্ঞাসা করতে হবে ততবার কিন্তু মারবো। বল। আমি যাইনি মা। যাসনি? তাহলে এই পোকাগুলো তোর টিফিন বক্সে ঢুকলো কিভাবে? আমি সত্যি যাইনি মা। ফের বাজে কথা। এক্ষুনি যে বললি ওই দিদাটার বাড়ি থেকে পেয়েছিস। আমি তো ভিতরে তো ঢুকিনি। ছোটি, পুরোটা পরিষ্কার করে বল। এই আতখ্যাচরা কথাবার্তা আমি একদম শুনতে চাই না। আর যদি আমি বুঝি তুই সত্যি কথা বলছিস না, তবে ওই টিফিন বক্সে করেই তোকে টিফিন দেবো, দেখ। এবার কাঁপা কাঁপা স্বরে ছোটি যা বলল তার সারমর্ম হল, স্কুল বাসের হেল্পার কাকুর হাত ধরে বাড়ি অবধি আসার সময় ও দিদার বাড়ির মেন দরজার সিঁড়িতে পোকাগুলিকে দেখে। দরজার নিচের ফাঁক গলে নাকি পোকাগুলো বেরিয়ে আসছিল। তখন হেল্পার কাকুর হাজার নিষেধ সত্ত্বেও ও গিয়ে মুঠি করে পোকাগুলিকে তুলে নিজের ফাঁকা টিফিন বক্সের ভিতর পুড়ে নিয়ে আসে। কারণ ওদের স্কুলের ম্যাম বলেছেন ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হয় এবং ওই পোকাগুলোকে ওর ক্যাটারপিলারের বাচ্চা বলে মনে হয়েছে। সুতরাং ও ধরে নিয়েছে যে ওগুলোকে পুষলে বাটারফ্লাই হবে। ছুটির ব্যাখ্যা শুনে অনুষ্কা আর মঞ্জু খানিকক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মঞ্জুকে নির্দেশ দিল ডেটল, স্যাভলন, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট যেখানে যা আছে সব দিয়ে ছোটির হাত ধুইয়ে দিতে, আর টিফিন বক্সটা বড় রাস্তার পাশে যে জঞ্জালের ড্রাম বসানো আছে ওতে ফেলে দিয়ে আসতে। এদিকে ও একটা শক্ত পিচ বোটের কাগজের সাহায্যে পোকাগুলোকে একত্র করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। ফিনাইল দিয়ে জায়গাটা মুছে দিল। বুকের ভিতর যেন দামামা বাজছে, কারণ ও খুব ভালো করে জানে ওগুলো আসলে কি। ওগুলো ম্যাগেটস। কোথা থেকে প্রাণীগুলোর উৎপত্তি হয়েছে তাও সে জানে। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত চক্রবর্তী ওকে বলল, ম্যাডাম, আপনি যা দেখেছেন তাতে ভয়ের চোটে আপনার যে সম্পূর্ণভাবে মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়নি এই অনেক। আসলে এগুলো খুবই রেয়ার কেসেস, এমনটা চট করে দেখা যায় না। এটিকে বলা হয় অটো ক্যানিবালিজম, অর্থাৎ নিজেই নিজের মাংস খাওয়া, মানে নিজের শরীরকে নিজেই খাওয়া আর কি। তবে এরা কিন্তু সাধারণ খাবারও খান, আবার সেই সাথে নিজেকেও খান। এটির আরও একটা নাম আছে, অটো সার্কোফ্যাগি। অনুষ্কা আর আবির হাঁ করে তাকিয়ে রয়েছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। ডাক্তারবাবু ওর দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনি তো সেদিন সবই দেখেছিলেন, আপনার বুঝতেই সুবিধা হবে। মুহূর্তে অনুষ্কার চোখের সামনে ভেসে উঠল সেই নারকীয় দৃশ্য। টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেয়েছিল মাসিমা অত্যন্ত তৃপ্ত সহকারে খেয়ে চলেছেন নিজের হাতের পায়ের মাংস। সর্বাঙ্গ বিভৎস পচা ঘা, যাকে বলা হয় স্ক্যাপস, সারা শরীর খুবলানো। সেই পচা ঘায়ে কিলবিল করছে ম্যাগেটস। মাসিমা খেয়ে চলেছেন নিজের শরীরের কাঁচা মাংস। কষবে গড়াচ্ছে তাজা রক্ত। বাতাস ভারী হয়ে রয়েছে আষ্টে পচা গন্ধে। ডাক্তারবাবু ওর চোখে মুখে ফুটে ওঠা অস্বস্তিকর অবস্থা দেখে বললেন, থাক, আপনাকে আরও সব মনে করতে হবে না। প্রসঙ্গত বলি যে অনেক মানুষ কিন্তু অটো ক্যানিবালাস, তবে তারা অতি সামান্যভাবে আক্রান্ত। এই যেমন ধরুন, অনেকেই নিজের নখ চেবান বা দাঁত দিয়ে আঙুলের পাতলা ছাল ছেড়েন, তবে এইরকম অ্যাকিউটভাবে আক্রান্ত খুবই কম দেখা যায়।
এমনকি এদের যন্ত্রণা বোধও থাকে না। ওসব দেখে সেই রাত্রেই ও আবিরকে ঠেলে তুলে সব জানিয়েছিল। পরদিন পাড়ার লোকজন আর পুলিশের সহযোগিতায় মাসিমাকে পাঠানো হয় হাসপাতালে। আগে ওর ক্ষতগুলোর চিকিৎসা হবে, তারপর ডক্টর চক্রবর্তীর নিজস্ব মানসিক হাসপাতালে স্থানান্তরিত করা হবে মাসিমাকে। পাশের বাড়িটা খালিই পড়ে আছে। কর্পোরেশন থেকে লোক এসে পরিষ্কার করে দিয়ে গেছে। পরে জানতে পেরেছে মাসিমার 3 কুলে কেউ নেই। বাড়িটা কেনার টাকা কোত্থেকে পেলেন তা কেউ বলতে পারবে না। তা নিয়ে কেউ মাথাও ঘামায় না। আশা রাখা যায় মাসিমা একদিন সুস্থ হয়ে ঠিক বাড়ি ফিরবেন। সেই রাত্রে অনুষ্কার ঘুম ভাঙল আবারও সেই একই শব্দে, লাঠির শব্দ। কিন্তু কি করে সম্ভব? মাসিমা তো অ্যাসাইলামে। উঠে গিয়ে যথারীতি চোখ রাখল নির্দিষ্ট জায়গায়। এ কি? ঘরে তো মাসিমাই বসে আছেন। আজ অন্ধকারেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে সবটা। মাসিমা ওকে দেখিয়ে দেখিয়ে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া শুরু করলেন। একরাশ টাটকা গরম রক্ত ছিটকে এসে লাগলো ওর হাতে মুখে। ঘৃণায় শরীরের মধ্যে কেমন করছে। সোজা ওয়াশরুমে গিয়ে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে রক্ত। উঠছে না। সারা গায়ে আরও মাখামাখি হয়ে যাচ্ছে চিটচিটে রক্ত। চিৎকার করে উঠে বসল অনুষ্কা। তখনও যেন দুঃস্বপ্নে দেখা সবটুকু চোখের সামনে ভাসছে। আবিরও উঠে পড়েছে। গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওর। নিজেকে একটু শান্ত করে ঘুমানোর চেষ্টা করতে হবে। আগামীকাল সকাল থেকেই আবার স্কুল অফিসে তারা রয়েছে। ভোর ভোর উঠতে হবে ওকে। তাই শুয়ে পড়ল। জোর করে চোখ বুজে চুপচাপ শুয়ে রইল। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়েও পড়ল অল্প সময়ের মধ্যে। একটানা শব্দে চোখ খুলে গেল ওর। পাশে আবির অঘরে ঘুমোচ্ছে। তাকে না ডেকে নিজেই উঠেছে। এই শব্দ ওর চেনা। আর সব থেকে বড় কথা, এখনো কোনো স্বপ্ন দেখছে না। সম্পূর্ণ সজ্ঞানে রয়েছে। উঠে গিয়ে নির্দিষ্ট জানলাটা খুলল নিঃশব্দে। অসহ্য দুর্গন্ধ। পাশের বাড়ির জানালা আধা ভেজানো। ঘরের ভিতর থেকে একজোড়া চোখের স্থির দৃষ্টি ওর ওপর। মাসিমার চোখ। সারাটা রাত কিভাবে কেটেছে সে শুধু ওই জানে। পরদিন সকাল 10টা বাজতে না বাজতেই ফোন করলো অ্যাসাইলামে। ওখানে মাসিমার গার্জিয়ান হিসেবে ওদের নামই রেজিস্টার করা রয়েছে। কিন্তু কপাল খারাপ, কোনোভাবেই যোগাযোগ করতে পারল না যান্ত্রিক গোলযোগের কারণে। সারাদিনে একবারও যোগাযোগ করা গেল না। তবু অনেকটা নিশ্চিন্ত লাগারই তো কথা। মাসিমাকে তো সঠিক জায়গায় পাঠাতে পেরেছে সে। আসলে এমন একটা মানসিক আঘাত সামলে ওঠা কি সোজা কাজ? তাছাড়া মাসিমার জন্য দুশ্চিন্তা তো ছিলই একটা। সব মিলিয়ে হয়তো কি দেখতে কি দেখেছে। সেই রাতে অনেকটা নির্ভর হয়ে শুতে গেল। ঘুমিয়েও পড়ল চটপট। ঘুম ভাঙল 2টি শব্দে। একটা যথারীতি সেই ঠক ঠক খটখট, অপরটি ওর মোবাইলের রিংটোন। অ্যাসাইলাম থেকে ফোন। মধ্যরাত্রে কোনো হাসপাতাল থেকে ফোন আসার অর্থ মোটামুটি সবারই জানা। নির্ঘাত মাসিমার কিছু হয়ে গিয়েছে। সারাদিনে যোগাযোগ করা যায়নি বলেই কি এখন ফোন করেছে? তাড়াতাড়ি গিয়ে ফোনটা তুলল। অ্যাসাইলাম থেকে যা বলল তাতে ওদের মাথার উপর থেকে ছাদ সরে গেল। মাসিমা নিখোঁজ। গতকালই মাসিমা অ্যাসাইলাম থেকে পালিয়েছেন। লাইনে গন্ডগোল থাকায় ওরা ওদের সাথে যোগাযোগ করতে পারেনি। দৌড়ে গেল জানলায়। ভগ করে দুর্গন্ধ। পাশের বাড়ির জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখল মাসিমা নিজের আঙুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলেছেন। মাথায় বাজ পড়ল। কি সর্বনাশ! মাসিমা ঠিক চিনে চলে এসেছেন নিজের বাড়িতে। কিন্তু ঢুকলেন কিভাবে? তালা দেওয়া তো। তবে একটু আগে ঢাই করে যে জোর শব্দটা হলো
সেটা কি তালা ভাঙার শব্দ? ইট বা কিছু দিয়ে তালা ভেঙেছেন মাসিমা? নিশ্চয়ই তাই। আবিরকে ডেকে এনে জানালা দিয়ে মাসিমাকে দেখালো সে। আবির আঁতকে উঠল। যা দেখছি আমাদেরই পালাতে হবে এখান থেকে, নাইলে মেয়ে দুটোর কিছু হয়ে যাবে কোনোদিন। এরপর শুধু ভোরের আলো ফোটার অপেক্ষা করছিল তারা। আকাশ ফর্সা হতেই সোজা রওনা হয়ে গেল অ্যাসাইলামে। আসুন আসুন, আপনারা নিজেরাই দেখবেন। আসুন ম্যাডাম, ভদ্রমহিলা কি করেছেন। একজন ডাক্তারবাবু সাথে মাসিমা যেই কেবিনে ছিলেন সেখানে ঢুকেই আবিরদের চোখ কপালে উঠে গেল। ঘরের দেওয়াল, মেঝে, এমনকি শৌচাগারের সাদা কমোডের গা ভরে শুধু লেখা আর লেখা। দেওয়ালের লেখা 4টি লাইন পড়তেই সুমিত ও বিপাশা নাম দুটির উল্লেখ পেল। আর দেরি নয়, পুরো লেখাটা উদ্ধার করতে হবে, যে করেই হোক। এক্ষেত্রে অবশ্যই মানসিক স্বাস্থ্য উদ্ধার কেন্দ্রের বেশ সাহায্য পেল। অনেক চিকিৎসক, নার্স, অন্যান্য স্টাফরা সকলে মিলে এসে দেওয়াল, সিলিং, মেঝে ভরিয়ে ফেলা লেখাগুলি পড়তে আরম্ভ করলেন। আবির পুরো লেখাটার একটা ভিডিও বানিয়ে নিল। কিন্তু মুশকিল হলো, এত অগোছালো খাপছাড়া লেখা যে এগুলোকে একত্র করে পুরো জিনিসটা বুঝে উদ্ধার করতে বসে ওরা দিশাহারা হয়ে গেল। কিন্তু হাল না ছেড়ে অবশেষে উদ্ধার ঠিকই করে ফেলল মাসিমার লেখা কাহিনী। কাহিনীটিকে গুছিয়ে একটা নিটল গল্পের আকারে ফুটিয়ে তোলা হলো শ্রোতা বন্ধুদের জন্য। শুরু করা হচ্ছে সেই কাহিনী। এগুলো কি? কোত্থেকে এলো? প্রচণ্ড এক চিৎকারে দিয়ে সুমিত তরাক করে লাফিয়ে উঠল বিছানা থেকে। পাশে সুমিতের স্ত্রী বিপাশা ঘুমাচ্ছিল। সুমিতের চিৎকারে তারও ঘুম ভেঙে গেছে। ধর্মর করে উঠে বসল সে। উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল, কি হলো তোমার? এভাবে চিৎকার করলে কেন? এ কি, ঘামছো কেন এত? শরীর খারাপ লাগছে? ভীত বিপাশার প্রশ্নের উত্তরে সুমিত কোনো ক্রমে আঙুল তুলে বিপাশার ওপাশের বেডসাইড টেবিলে রাখা জলের গ্লাসটা দেখালো। বিপাশা তাড়াতাড়ি জলটা এগিয়ে দিতেই এক চুমুকে সেটা শেষ করে সুমিত হাঁপড়ের মতো হাঁপাতে লাগলো। কি গো, কি হয়েছে সেটা বলবে তো? এমন করছো কেন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমার? ডাক্তার ডাকবো? ফোন করব পাশের বাড়িতে? আরে না না, কিছু না, তুমি শুয়ে পড়ো। কিছু না বললেই হলো? এভাবে ঘামছো, হাঁপাচ্ছ, কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছো? হ্যাঁ, তাই হবে। ও কিছু নয়, তুমি শো। ঠিক বলছো তো? দেখো, শরীরে কোনো কষ্ট হলে আমায় বলো, লুকিও না কিন্তু। না গো না, বললাম তো দুঃস্বপ্ন দেখেছি। তুমি ঘুমাও। শোনো, কোনো অসুবিধা হলে ডেকো কিন্তু আমায়। হ্যাঁ হ্যাঁ, ডাকবো, তুমি শো। সুমিতের কথায় কিছুটা নিশ্চিন্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে বিপাশা। ক্লান্ত সে, কিন্তু সুমিতের আর লেশমাত্র ঘুম আসে না। চোখ বুঝলেই সাদা সাদা লম্বাটে মুড়ির মতো দেখতে পিচ্ছিল গায়ের বিটকেল প্রাণীগুলো চোখের সামনে ভেসে উঠছে। চোখ বুঝলেই মনে হয় গায়ে, পিঠে, মাথায়, সর্বাঙ্গে কি সব যেন বেয়ে বেয়ে চলছে, কিলবিল করছে। জোর করে অস্বস্তি দূর করার চেষ্টা করে সুমিত। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ল শেষে। না, ঘুম আজ আর আসবে না। এভাবে শুয়ে থাকার চেয়ে নিজের দিকের বেডসাইডের ল্যাম্পটা চেলে বই পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বিপাশারও অসুবিধা হবে না। সুমিত ল্যাম্প জেলে খাটের সাথে লাগোয়া দেরাজ টেনে একটা বই বের করল, একটা মেডিকেল জার্নাল। 2-4 পাতা উল্টাতেই একটা জায়গায় চোখ আটকে গেল সুমিতের। অবিকল সেই কুৎসিত ঘৃণ্য প্রাণীগুলোর ছবি, ম্যাগটস। তাড়াতাড়ি বইটা বন্ধ করে দেরাজের ভিতর রেখে দিল সুমিত।
আলোটা নিভিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। আর আলো জ্বেলে দরকার নেই, আবার কোথায় কি দেখবে তার ঠিক নেই। সুমিত দত্ত একটি মাল্টিন্যাশনাল সংস্থায় মোটামুটি উচ্চ পদেই কর্মরত। স্ত্রী বিপাশা একটা বেসরকারি হসপিটালের রিসেপশনিস্ট, থাকে নিউ টাউনের এক বহুতলে। 5 বছরের বিবাহিত জীবন, এখনো কোনো সন্তান আসেনি তাদের মাঝে। সুমিত্রা এই ফ্ল্যাটে এসেছে বছর 2 হবে বড়জোর। এর আগে ডানলপে নিজেদের পৈতৃক বাড়িতেই থাকত। পরিবার যদিও ছোট ছিল বরাবর, বাবা মা ছেলে, আর তারপর আসে বিপাশা। কিন্তু সুমিতের বিয়ের মাত্র 8 মাসের মাথাতেই হঠাৎ করেই মারা যান সুমিতের মা। অথচ চলে যাওয়ার কথা ছিল সুমিতের বাবার। তিনি বহু বছর ধরেই হাই ডায়াবেটিসে জর্জরিত। ডায়াবেটিসের প্রকোপে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনিই এক এক করে বিকল হতে বসেছিল। তার উপর স্ত্রীর মৃত্যুর পর শরীর আরও ভেঙে যায় বৃদ্ধ মানুষটার। একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। এদিকে প্রায় নতুন বউ, তাই আবার চাকুরিরতা। বিপাশা প্রায় দিশেহারা হয়ে পড়েছিল। ভোরবেলা উঠে সমস্ত কাজ সামলে শ্বশুর মশাইয়ের আলাদা রান্না করে ওষুধ খাইয়ে সারাদিনে সমস্ত জিনিসপত্র গুছিয়ে তবে সে অফিসে যেত। প্রথম দিকে ঠিকে মেয়েটিকেই বেশি টাকা দিয়ে একরকম পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে বাড়িতে সকাল থেকে সন্ধ্যা অবধি রেখেছিল অসুস্থ মানুষটাকে দেখার জন্য। রাত্রে সুমিত বা বিপাশা কেউ একজন বাড়ি ফিরলে তবে সে বাড়ি যেত। কিন্তু তাকে দিয়ে চালানো যাবে না বুঝে অ্যাটেন্ডেন্ট রাখতেই হয়, প্রথমে শুধু একবেলা। রাতটা বিপাশা সামলেই দিত। কিন্তু ক্রমে অবিনাশবাবুর অবস্থা আরও খারাপের দিকে যেতে বাধ্য হয়েই বিপাশা একদিন সুমিতকে বলেছিল, এবার বাবার জন্য একজন রাতের আয়ারও ব্যবস্থা করো। সুমিত তখন বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে অফিসেরই কিছু কাজ নিয়ে বসেছিল। অফিসের ফাইলে মুখ ডুবিয়েই সে বলেছিল, রাখো বললেই কি রাখা যায়? এদের চার্জ কিরকম তা তো তুমি খুব ভালো করেই জানো। কোথায় পাবো অত টাকা? কেন? তুমি যথেষ্ট ভালো চাকরি করো, আর আমিও তো মাইনে কম পাই না। বাবার শরীরের যে অবস্থা, তাতে ওনার আরও দেখভালের প্রয়োজন। আমার পক্ষে কি সম্ভব বলো তো? একটু ম্যানেজ করে নাও প্লিজ। ম্যানেজ করো বললেই বুঝি করা যায়? অদ্ভুত কথা বলছো। সারাদিন অফিস করে ফেরার পর এমনিতেই ক্লান্ত থাকি, তারপর আর শরীর চলে? তাছাড়া আয়া টায়ারা যেভাবে সামলাতে পারে, আমি সেভাবে পারি? সুমিত কিছু একটা বলতে গিয়েও চুপ করে থাকে। শোনো, টাকা পয়সা দোহাই দিয়ে তুমি নিজের বাবাকে যদি যেমন তেমন করে ফেলে রাখো, সেটা কি ভালো দেখায়? লোকে কি বলবে? তাছাড়া এটা ভুলে যেও না যে উনি আর বেশি দিন বাঁচবেনও না। উনি চলে গেলে ওর দেশের বাড়ির পুরোটাই আমাদের হাতের মুঠোয়। আয়ার পিছনে যা যাবে ওই সম্পত্তি বিক্রি করে আমরা তার চতুর্গুণ উসুল করে নেব। ভগবানের আশীর্বাদে আমাদের তো কম নেই। তুমি আমি দুজনেই রোজগার করি। সুমি, সুমি, শুনছিস বাবা? আয় আয় বাবা, বাবা আমার কাছে আয়। পোকাগুলো ছাড়িয়ে দে না বাবা। তুই আর বৌমা আমার কাছে থাক বাবা। সুমি। সুমিত চমকে জেগে উঠেছে আবার। বাবা ডাকল না, কিন্তু তা কি করে সম্ভব? বাবা তো... সুমিত তার পাশে শুয়ে থাকা বিপাশাকে ঠেলে তুলল। বিপা, তুমি কিছু শুনতে পেলে? কি শুনবো? কি হয়েছে? বাবা ডাকলো। বাবা এসেছিল বিপা।
আমায় ডাকছিল। বাবা ডাকলেন মানে? কি বলছো তুমি? আমি সত্যি বলছি বিপা, বাবা সত্যি এসেছিল। আমায় কী সব যেন বলছিল। বাবা এসেছিল বিপা, এসেছিল। বিপাশা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর স্বামীর মাথায় হাত বুলিয়ে বলল, বুঝতে পেরেছি। আমি জানি গো, তুমি ধাক্কাটা সামলাতে পারোনি। শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। না বিপু, আমি সত্যিই শুনেছি। বলছি তো শুয়ে পড়ো। শুলেও অনেকক্ষণ ঘুম এলো না সুমিতের। এপাশ ওপাশ করল অনেকক্ষণ ধরে। বিপাশাটা ক্লান্ত থাকে, এমন করলে ওর ঘুমটাও নষ্ট হবে। সুমিত চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করল। একটু বোধহয় তন্দ্রা মতো এসেছিল, কিন্তু আচমকা তন্দ্রা ছুটে গেল। একটা প্রচণ্ড দুর্গন্ধ আসছে। গা গুলিয়ে উঠল সুমিতের। বিছানায় উঠে বসল সুমিত। হাতড়ে হাতড়ে বেড ল্যাম্পে সুইচ অন করল। আলো জ্বলল না। লোডশেডিং নাকি? কিন্তু পাখা তো চলছে। তাহলে কি ল্যাম্পটা কেটে গেল? আজ সন্ধ্যাতেও তো ল্যাম্পটা জ্বলছিল। কি ঝামেলা! সুমিত মোবাইলটা খুঁজল। না, খাটে নেই। এদিকে অন্ধকারে চোখটা একটু শুয়েছে। গুড নাইট অল আউটের থেকে যে আলোর বিন্দুটা জ্বলছে, সেই থেকে যতটুকু আলো আসছে তাতে সুমিত বুঝতে পারল পাশে চিত হয়ে শোয়া বিপাশার সারা গা চাদরে মোড়া। শুধু পা দুটো হাঁটুর কাছ থেকে বেআব্রু, আর সেই দুই পায়ে দগদগে ঘা। ঠিক ঠিক করছে ম্যাগেটস। ছোট্ট ছোট্ট মুড়ির মতো সাদা প্রাণীগুলো সারা বিছানায় ছড়িয়ে রয়েছে। সুমিত এক লাফ দিল খাট থেকে। কোনো রকমে হাঁচড় ফাঁচড় করে দেওয়ালে লাগানো সুইচ বোর্ডের সবকটা সুইচ পটাপট অন করে দিল। ঘরে জোরালো ফ্লুরোসেন্ট বাতি জ্বলে উঠেছে। কিন্তু কোথায় কি? ওই তো বিপাশা শুয়ে আছে। পচা গন্ধটাও আর নেই। বিপাশার পরনে নাইটি, গায়ে কোনো চাদর নেই। কি সুন্দর পেডিকিওর করা ফর্সা দুটো পায়ের পাতা, আঙুলে মেরুন নেল পালিশ। তার বদলে সুমিত কিনা দেখল অমন দগদগে ঘায়ে ভরা দুটো পা। তীব্র আলোর ঝলকানিতে চোখ খুলেছে বিপাশা। বিপাশা সুমিতের অবস্থা দেখে অবাক হয়ে গেল। ম্যাগটস। ম্যাগটস? কই? কোথায়? তোমার পায়ে। আমার পায়ে? আমার পায়ে ম্যাগটস? কি বলছো কি তুমি? কই? কোথায় ম্যাগটস? ছিল, বিশ্বাস করো, একটু আগেই ছিল। একটু আগেই ছিল তো গেল কোথায় এখন শুনি? নিজে তো বদ্ধ পাগল হয়ে গেছো, আমাকে উন্মাদ করেই ছাড়বে দেখছি। কিন্তু কিসের কিন্তু? একটা সামান্য কথা তোমার মাথায় কেন ঢুকছে না বলবে প্লিজ? বাবার পায়ে ডায়াবেটিক আলসার হয়েছে, যা সহজে শুকায় না। অনেক ক্ষেত্রেই তাতে ম্যাগটস হয়, কিন্তু আমার পায়ে কিচ্ছু হয়নি সুমিত। সামান্য আঁচড়ও লাগেনি। আর লাগলেও আমি ডায়াবেটিক পেশেন্ট নই যে ঘাড় শুকিয়ে তাতে পচন ধরবে। প্লিজ আমার আর মাথা খেও না। শুতে হলে শো, নইলে বাবার ঘরে গিয়ে তোমার বাবার পায়ে কতগুলো পোকা হয়েছে সেগুলো গোনো বসে বসে। বলেই পাশ ফিরে শুয়ে পড়েছিল বিপাশা। আচমকা সুমিতের কানে ডাক্তার পাকরাশির কথাগুলো যেন পরিষ্কার ভেসে উঠল। কানের পর্দায় ধাক্কা মারছে সেগুলো। Mr. Sumit, sorry to say, it is a clear case of diabetic foot. অর্থাৎ সুগার থেকে পায়ে ঘা হয়ে যাওয়া। স্যার, এমনটা কেন হলো? এটা খুব কমন ইন কেস অফ ডায়াবেটিস। ডায়াবেটিক ফুট আলসার বলা হয়। ব্লাড সুগার থাকলে এমনিতেই লেয়ার এক্সট্রিমিটিজ অফ বডি, অর্থাৎ হিপ থেকে পায়ের পাতা অবধি এই দেহাংশে রক্ত চলাচল কম হয়। সেই জন্য সুগারের থেকে ইসকেমিক ফুট, অর্থাৎ পায়ের পাতায় রক্ত চলাচল কম হয়ে যায়। এই জিনিসটা খুবই কমন। ফলে পায়ের কোথাও চোট লাগলে
রক্ত চলাচল কম থাকার জন্য চোট শোকাতে যায় না সহজে, সেই থেকে পায়ে পচন ধরে। এখনও যদি ঠিকমতো যত্ন না নেন ঘা কিন্তু আরও বাড়বে, গ্যাংগ্রিন ফর্ম করবে, পরবর্তীকালে হয়তো অ্যাম্পুট করতেও হতে পারে। সুমিতের কাছে ব্যাপারটা খুব একটা পরিষ্কার হয়নি। বলা ভালো, সুমিত নিজেই ভালো করে বুঝতে চায়নি। ডাক্তারবাবু আরও বুঝিয়েছিলেন, সুগারের অনেক সময় পায়ের সার চলে যায়। সেক্ষেত্রে কি হয়, ধরুন কোনো আঘাত লাগলে টের পাবেন না, সুতরাং তার জন্য কোনো প্রিকশনসও নেবেন না। এর ফলে কিন্তু ঘা আরও বাড়তে থাকবে, একসময় এমন জায়গায় চলে যাবে যে আপনার আর কিছুই করার থাকবে না। গ্যাংগ্রিন জিনিসটাও ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবু, কিন্তু সুমিত সেদিন মাথা ঘামায়নি। আর তার মাথা না ঘামানোর ফল ভুগতে হয় ওই নিরপরাধ বৃদ্ধ মানুষটাকে। সামান্য হোঁচট লেগে নখ উঠে গিয়েই বিপত্তির উৎপত্তি। ডায়াবেটিসের কারণে ঘা আর শুকায় না। শেষে এমন হলো, ঘা হয়ে তাতে ম্যাগিটস জন্মাতে থাকল। ঘা থেকে পচন, দুর্গন্ধে টেকা দেয়। দুজন অ্যাটেন্ডেন্টই অনেক করে সুমিতকে বোঝায় তার বাবাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করার জন্য। ট্রেন্ড নার্স ছাড়া এই জিনিস ওদের পক্ষে সামলানো সম্ভব নয়। সুমিত নিজের স্ত্রীর কথাই কানে তোলেনি, তো আয়ারা তো কোন ছাড়। সুমিত বুঝে গিয়েছিল যে বাবা আর কোনোদিনও সারবে না, তাই বেকার হাসপাতালে গিয়ে খরচ বাড়ানোটা তার কাছে অর্থহীন লেগেছিল। দুর্গন্ধের চোটে সুমিত বাইরে ওই ঘরের দরজাটা বন্ধ করে রাখত। একে ওই পচা ঘা, অযত্নে অবহেলায় পড়ে থাকার ফলে বেডসো, তাই আবার প্রস্রাব, মলত্যাগ সমস্ত কিছুর মধ্যে মাখামাখি হয়ে পড়ে থাকতেন মানুষটা। বিপাশা চেষ্টা করত নাকে কাপড় বেঁধে শ্বশুরকে খাইয়ে আসত, হাতে গ্লাভস পরে পরিষ্কার করার চেষ্টা করত যত দূর সম্ভব। নিজের মাইনে থেকে টাকা দিয়ে নার্সও রাখল, কিন্তু যখন দেখল উন্নতি তো দূর, দিনকে দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, এদিকে টাকা পয়সাও খরচ হচ্ছে জলের মতন, তখন স্বাভাবিকভাবেই দিশাহারা হয়ে পড়ল বিপাশা। এদিকে রাত্রে সুমিত অফিস থেকে ফিরে ঘুমোতে পারত না বাবার চিৎকারে। রাত হলেই গুঙিয়ে গুঙিয়ে একটানা চিৎকার করতেন বাবা। সুমিতকে ডাকতেন, একদিন প্রচণ্ড বিরক্ত হয়ে ঘুম চোখে উঠে বাবার ঘরে গিয়ে আলো জেলে সুমিত দেখেছিল সে দৃশ্য। বাবার যন্ত্রণা ক্লিষ্ট মুখ, আর সেই সাথে জীবন্ত পোকাগুলোর কিলবিলানি। পেট মুচড়ে বমি উঠেছিল সুমিতের। বাবার মুখখানা দেখে কষ্ট হয়নি সেদিন সুমিতের, কিন্তু ওই পোকাগুলো দেখে ঘেন্না হয়েছিল। তারপর থেকে সুমিত আর ওই ঘরের ছায়া মারত না। রাত্রে কানে তুলো গুঁজে শুত। বিপাশা তবুও বারবার উঠে যেত শ্বশুরের কাছে। সুমিতের উপর বিরক্ত হতো, তুমি পাপ করছো। কিন্তু ক্রমে বিপাশারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেই রাত্রে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এক অভাবনীয় বিষয় নিয়ে আলোচনায় মেতে ওঠে। ভাবনাটা প্রথম বিপাশারই মাথাতে এসেছিল। প্রথমটায় সমস্ত বিষয়টা শুনে সুমিত তো হতবাক। কোনো ক্রমে স্বর ফুটিয়েছিল সুমিত, মানে তুমি জানো তুমি কি বলছো? তাছাড়া এসব আজগুবি জিনিস হয় নাকি? না হলে আর বলবো কেন তোমায়? এইটুকু তুমি আমার উপর ছেড়ে দাও। দেখো, একটা জিনিস বোঝো, বাবা যেভাবে বেঁচে রয়েছেন সেটাকে কি বেঁচে থাকা বলে? তার চেয়ে ওর মুক্তি হয়ে যাওয়াটাই তো ভালো, নয় কি? আচ্ছা, মার্সি কিলিং করলে কেমন হয়? উফ গবেট, মার্সি কিলিং এই দেশে হয় না, এটাও জানো না? পিপা, আমি বলছিলাম কি, দরকার নেই সব করে। তার চেয়ে অন্য কোনো পদ্ধতি।
অন্য কোন পদ্ধতিতে তুমি এই কাজটা করবে বলো একটু শুনি? বাবাকে খেতে দেবে না? এটা ভুলে যেও না যে বাবা কিন্তু সম্পূর্ণ সজ্ঞানে রয়েছেন। ডাক্তারবাবু মাঝে সাঝে আসেন, তোমার ছোট কাকিমা, তারপর তোমার ওই মাসুতো দাদা, এরা সকলেই প্রায় আসেন। তাদের যদি বলে দেন বাবা। আরও একটা পয়েন্ট হলো বাবাকে পরিষ্কার না করা, কিন্তু তাতে কি খুব লাভ হবে? পোকা বাড়বে ঠিকই, সেই সাথে ঘাও বাড়বে, দুর্গন্ধও বাড়বে। আমি যেটা বলছি সেটা ছাড়া একমাত্র উপায় হলো খেতে না দিয়ে রাখা। সেটা করলে সবথেকে বড় রিস্কের ব্যাপার হলো ডাক্তারবাবুর আসা। তিনি কিন্তু বাবাকে পরীক্ষা করে বুঝে যাবেন যে শরীরে খাবার যাচ্ছে না। তখন কি হবে? ডাক্তারবাবুকে অত বোকা ভাবো নাকি? আমরা কিন্তু সোজা খুনের দায় ফেসে যাব। এই মরেছে, কি হবে তাহলে? ওই জন্যই তো বলছি, এরপর কি হবে সেটা আমায় ভাবতে দাও। সুমিত মনে মনে ভাবল, এত কষ্ট পাওয়ার চেয়ে বাবার মুক্তি লাভই শ্রেয়। তবে তার মনের কোনো গোপন কুঠুরিতে হয়তো অন্য একটা ভাবনা বাসা বেঁধেছিল। সেটা হলো ক্যাসল স্ট্রিটের দোতলা বাড়িটা বাবার বাড়ি। তবে সুমিত জানত যে বাবার মনে একটা সুপ্ত বাসনা আছে। সেটা হলো বাড়িখানা বাবার আদরের ভাগনা অর্থাৎ সুমিতের পিস্তুত ভাইকে বাড়িটি দানপত্র করে দেওয়ার। কারণ সুমিতের পিসির গরিব ঘরে বিয়ে হয়ে গিয়েছিল খুব অল্প বয়সে। পিসিমার গোটা জীবনটাই কেটেছে যথেষ্ট দারিদ্র্যের মধ্যে, তাই এই দানছত্রের ভাবনা। সর্বনাশ! দৈবাত বাবা যদি সুস্থ হয়ে ওঠে, সেরকম কিছু ব্যবস্থা করে, তবে তো মুশকিল হয়ে যাবে। আস্ত একখানা দোতলা বাড়ি, না না, তার চেয়ে বরং কারণ বাবার বাড়ি, বাবার অবর্তমানে আপনা আপনিই পেয়ে যাবে সুমিত। কি করবে সেটা তো বলো। ওই যে বললাম, আমায় ভাবতে দাও। এই বলে বিপাশা চুপ করে গিয়েছিল। সুমিতের একটি প্রশ্নেরও আর জবাব দেয়নি বিপাশা। পরদিন সুমিত বাড়িতেই ছিল। বিপাশা বিকেলে যখন অফিস থেকে ফেরে, ওর হাতে একটা মোটা কালো রঙের বই দেখতে পায় সুমিত। বইটা বিপাশার হাত থেকে নিয়ে সুমিত দেখল বইটার উপর সোনালি অক্ষরে বড় বড় করে লেখা কিরাতন্ত্র। সেটার মানে তক্ষুনি সুমিতের বোধগম্য না হলেও পরে সুমিতকে সবটা বুঝিয়ে বলেছিল বিপাশা। বইটা বিপাশা জোগাড় করেছে তার চাকরিস্থলের কাছাকাছি একটা লাইব্রেরি থেকে। লাইব্রেরিটার নাম ওয়ার্ড কালেকশন সিটি লাইব্রেরি। তা সত্যি অদ্ভুতই বটে লাইব্রেরিটা। তাতে গুচ্ছে তন্ত্র মন্ত্র, ডাকিনী বিদ্যা, অতি প্রাকৃতিক ঘটনা, এই সমস্ত কিছুরই বই। এমন সব বই নাকি সেখানে পাওয়া যায় যা কিনা দূর দূরান্ত থেকে লোকজন সব পড়তে আসে। এমন তন্ত্রের বই নাকি আর কোথাও বড় একটা পাওয়া যায় না। এই কথাগুলি সুমিত অবশ্য শুনেছিল বিপাশার মুখ থেকেই। প্রথম 3টে রাত্রি বিপাশা গভীর রাত অবধি জেগে খুব পড়াশোনা করল। 72 ঘন্টা কেটে যাওয়ার পর বিপাশা শুরু করল অদ্ভুত সব কাজকর্ম। বিপাশা স্নান করে শুদ্ধ কাপড় পরে ঠিক রাত 11:27 বিপাশা ঢুকে যেত বাবার ঘরে। সঙ্গে থাকত সেই বইটা, কয়েকটা লাল, হলুদ, কমলা এবং নীল মোমবাতি, কোনো এক কালো পাখির বড়সড় কয়েক গোছা পালক, ধূপ, ধুনো, অগরু আর একটা ওল ফুল। সবজি বাজারে একজন সবজি বিক্রেতাকে বলে ওল ফুল অর্ডার করেছিল বিপাশা। ও ঠিক কি করত তা প্রথমে জানত না সুমিত, কিন্তু দিন 2 পর থেকে বাবা ভয়াবহ রকমের পেটের গণ্ডগোলে ভুগতে শুরু করলেন। এমনিতেই এই ধরনের শোয়া পেশেন্টদের যে কোনো সময় নানা রকমের কমপ্লিকেশনস দেখা দিতে পারে। সেই মতো সুমিত ডাক্তারবাবুকে ফোন করে ওষুধের নাম জেনে নিয়ে ওষুধ এনে খাইয়েছে বাবাকে, কিন্তু লাভের লাভ বিশেষ কিছুই হয়নি। উপরন্তু বাবা দাহ্য বমি করে ভাসিয়েছেন। সেই সাথে বেরোতে থাকে কালচে রক্ত, দুর্গন্ধে টেকা দেয়। সেই রক্ত, বমি এবং বিষ্ঠায়
কিলবিল করেছে সাদা সাদা কিলবিলে লম্বাটে পোকা, ম্যাগেটস। অগত্যা সুমিত ছুটল ডাক্তারবাবুর চেম্বারে। সব শুনে ডাক্তারবাবুর চোখ কপালে উঠে গিয়েছিল। পিউ কি ডাক্তারবাবু? স্পিউ মানে বমি। ও ডাক্তারবাবু, তাই তো দেখছি। কি হবে বলুন তো? দেখুন, ম্যাকটাস পেটে গেলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, বমি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাতে ম্যাকটাস থাকাটা তো আর রক্ত আসছে বলছেন, কিন্তু ওর যা অবস্থা তাতে করে আলট্রাসাউন্ড করাতে নিয়ে যাবেন কিভাবে? পোর্টেবল ইউএসজি মেশিন এনে যদি করাতে চান তো দেখুন। কিন্তু অত পয়সা মোটেই খরচ করবে না সুমিত। বাড়ি ফিরে বিপাশাকে চেপে ধরে ও। কি করছো বলো তো তুমি? যা করছি তা বাবার আর আমাদের ভালোর জন্যই করছি। বাবাও মুক্তি পাবেন আর আমরাও। তোমায় জানিয়েই তো করছি, তাহলে আজ এত প্রশ্ন করছো কেন? আমি তা বলছি না, জাস্ট জানতে চাইছি। যদি সফল হই তবে জানাবো, এখন বললে ক্রিয়া সফল হবে না। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অবিনাশ বাবুর মৃত্যুর দোরগড়ায় পৌঁছে গেলেন। পায়ের ঘা যেমন ছিল তেমনই রইল, কিন্তু পেট খারাপটা ভয়াবহ জায়গায় পৌঁছল। সেই থেকে ক্রমশ বেরোতে থাকল পোকা। নার্স ডেকে স্যালাইন দেওয়ার চেষ্টাও চলল, কিন্তু চামড়া সর্বস্ব মানুষটার হাতে শিরা খুঁজে পাওয়া দায়। যদিও বা অতি কষ্টে চ্যানেল করা গেল, স্যালাইন আর যায় না। রক্ত জমাট বেঁধে দুটো হাতে কালশিটে। শুধু এখানেই শেষ নয়, ঘরের লাল মেঝেতে ঠিক ঠিক করছে সাদা ম্যাগেটস। সাক্ষাৎ নরক উপস্থিত হল সুমিতের বাড়ির এই ঘরে। সেই সাথে একটানা চিৎকার। বিদিশার ক্রিয়াকর্মের শেষ রাত। সুমিত ঠিকই করে রেখেছিল, আজ লুকিয়ে চুরিয়ে দেখতেই হবে বিপাশা করেটা কি। তাই দরজার কি হলে চোখ রেখে দেখেছিল সুমিত। মেঝেতে বাবু হয়ে হাত জড়ো করে বসে আছে বিপাশা। সামনে জ্বলছে মোমবাতি, ধূপ ধুনো জ্বলছে। বিড়বিড় করে মন্ত্র পড়ছে সে। খানিকক্ষণ পরে উঠে গিয়ে ঘুমন্ত শ্বশুরের গায়ে অগরু ছিটিয়ে দিল সে। তারপরই ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। একটা চিমটে দিয়ে শ্বশুরের পায়ের ঘা থেকে বিপাশা তুলে নিল একটা পোকা। প্রাণীটাকে একটা ছোট্ট পাথরের বাটিতে রাখল। বাটিটা আগে দেখেনি সুমিত। এক হাতে বাটি ধরে অন্য হাত দিয়ে বাটির মুখ ঢেকে আবারও মন্ত্রোচ্চারণ শুরু করে বিপাশা। খানিক পরে হাত সরিয়ে নেয় বাটির উপর থেকে। বিস্ফারিত নেত্রে সুমিত দেখতে থাকে বাটি থেকে ঝাঁক বেঁধে বেরিয়ে আসছে ম্যাগেটস। তবে সেগুলো স্বাভাবিক ম্যাগেটের থেকে আকারে অনেক বড়। বাটিটাকে উপুর করে সেগুলো অবিনাশবাবুর বিছানায় ছেড়ে দিচ্ছে বিপাশা। তবে আশ্চর্যজনকভাবে ঘটনা এটাই যে কীটগুলো ভুলেও অবিনাশবাবুর পায়ের ঘায়ের দিকে গেল না। তারা একসাথে জড়ো হয়ে এক এক করে ঢুকতে লাগলো অবিনাশবাবুর নাসিকা গহ্বর ও ঠোঁটের ফাঁক দিয়ে। আর দেখতে পারেনি সুমিত। বাবা টের পাচ্ছে না কিছু। সুমিত দেখেছিল, বুঝেছিল যে তার বাবাকে হত্যা করার জন্য তার স্ত্রী বিপাশা বেছে নিয়েছে এই অভিনব পন্থা। কোনো আইন যাকে খুন বলবে না, অথচ খুন ভারতীয় দণ্ডবিধির কোনো ধারাতেই নেই এর কোনো সাজা। হ্যাঁ, কালা জাদু। তবু সুমিত কিছু বলেনি। কেন বলবে? সে তো চাইছে বাবা এবার ভালোই ভালোই মরে যাক। কে ঘাঁটবে 24 ঘন্টা ধরে ওই পোকাওয়ালা ঘেঁয়ো প্রস্রাব বিষ্ঠায় মাখামাখি বিছানায় পড়ে থাকা সারাক্ষণ চিৎকার করে চলা বৃদ্ধকে? তাছাড়া ক্যাসেল স্ট্রিটের ওই
ওই বাড়ি। পরদিন সকালে অফিস যাওয়ার পথে বইটা ফেরত দিয়ে আসে বিপাশা। এক সপ্তাহ পরে একদিন মাঝরাত্রে হঠাৎ বাবার চিৎকার থেমে গেল। দীর্ঘ সময় সারা শব্দ না পেয়ে সুমিত নামল খাট থেকে। বিপাশা সেদিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সুমিত একাই নাকে রুমাল চেপে ঘরে গিয়ে দেখে বাবা স্থির হয়ে গেছেন। আশ্চর্য, ওই ঘৃণ্য বিভৎস কীটগুলোকেও কেমন যেন মুহ্যমান বলে মনে হয়েছিল সুমিতের। বিপাশা কখন যেন উঠে এসে দাঁড়িয়েছিল সুমিতের পাশে, স্থির দৃষ্টিতে দেখছিল নিথর শ্বশুর মশাইকে। সেই দৃষ্টিকে সেদিন অবশ্য নিশ্চিন্ততা দেখেনি সুমিত, দেখেছিল চোরা অনুশোচনা। তবে সুমিত পরে কখনো বিপাশাকে জিজ্ঞাসা করতে পারেনি এই ক্রীড়াতন্ত্র জিনিসটা কি। এত কম সময়ের মধ্যে বিপাশা এমন তন্ত্র পারদর্শিনী হয়ে উঠল কেমন করে। বাবা চলে যেতে পুরো তোষক গদি সমস্ত ফেলে দিয়ে পুরো ঘর লাইজল, ডেটল, স্পিরিট, সার্ফ দিয়ে ধোয়া মোছা করা হলো। বোতল বোতল রুম ফ্রেশনার ছড়ানো হলো। খুব ঘটা করে বাবার শ্রাদ্ধ শান্তি করেছিল সুমিত। নিয়ম ভেঙে বাবার পছন্দের খাবারগুলোকে রেখেছিল খাদ্য তালিকায়। দেরাদুন রাইস, ঘি, লাল শাক ভাজা, বড়ি দেওয়া শুক্তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, ফুলকপি দিয়ে চিংড়ি, ইলিশ মাছের ভাপা, ভেটকির পাতুরি, দই কাতলা, বাবার পছন্দের আমের চাটনি, কিছুই বাদ দেয়নি। শেষ পাতে বাবার প্রিয় লেডিকেনি, ক্ষীরের দই। খাওয়ার পর লোকে ধন্য ধন্য করতে লাগলো আর বলতে লাগলো এমন ছেলে নাকি ভাগ্য করলে পাওয়া যায়। সকলের অলক্ষ্যে ভগবান বোধহয় হেসেছিলেন। সুমিতের ইদানিং সবকিছুতেই অস্বস্তি হয়। কেন যে হয়? উপসর্গটা শুরু হলো অল্প কদিন পর থেকেই। এক ছুটির দুপুরে ভাত খেতে বসে আচমকা থালা ছুঁড়ে ফেলে দিল সুমিত। তাই দেখে বিপাশা চিৎকার করে উঠেছে। এ কি করলে? ওই দেখো, ভাতগুলো হাঁটছে। ভাত হাঁটছে মানে? সুমিত ইদানিং ভাত, মুড়ি, চিঁড়ে, খই, বাদাম কিচ্ছু খেতে পারে না। দেখলে চিৎকার করে আর বলে, ওগুলো নড়ছে, ম্যাগটস, ওগুলোর প্রাণ আছে। বিপাশা অগত্যা ওকে রুটি করে দেওয়া শুরু করল। কিন্তু হলে কি হবে, তাতেও শান্তি নেই। এক দুপুরে মুরগির মাংসের বাটিটা দেখা মাত্রই সুমিত হড়হড় করে বমি করে দিল টেবিলে। পচা মাংস, পচা মাংসের গন্ধ। পচা মাংস মানে? ফ্রেশ চিকেন নিয়ে এসে তো রান্না করলাম। আমি গন্ধ পাচ্ছি, সেই পচা গন্ধ, পচা মাংসের গন্ধ। আর না পেরে সুমিতকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল বিপাশা। সব শুনে ডক্টর পাত্র বললেন, দেখুন মিস্টার পাত্র, সাদা চোখে দেখলে মনে হবে আপনি যে রোগের শিকার তার নাম হেলমিন ফোবিয়া বা ভার্মিফোবিয়া। এটা এক ধরনের রোগ যাতে মানুষ পোকাকে ভয় পায়। পোকা বলতে ওয়ার্মস, বাট নট ইনসেক্টস। কোনো কিলবিলে প্রাণী যেমন কেঁচো, কেন্ন, জোঁক, শুয়োপোকা বা ম্যাগটস। কিন্তু এক্ষেত্রে তা হয়নি বলেই আমার মনে হয়। আর ডাক্তারবাবু, ওই মাংস পচা গন্ধ। সেই কথাতেই আসছি। ওটা হতে পারে অ্যাকিউট বদহজম, অ্যাসিডিটি বা উইন্ড ফর্মেশন থেকে খাওয়ায় অরুচি, বা যেটা আপনাকে বলছিলাম সেটা হলো মনের ভুল। অনেক সময় কি হয়, দীর্ঘদিন ধরে কোনো জিনিসের সংস্পর্শে থাকতে থাকতে সেই জিনিস আপনার মনের অন্তঃস্থলে গেঁথে যায়, আর তা থেকেই তখন আপনি সেই জিনিসকে হ্যালুসিনেট করেন বা তার অস্তিত্ব অনুভব করেন। আর আপনাকে আরেকটা কথা বলি,
আপনি যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন, ওই পোকার ভয়, সেটাও কিন্তু আপনার মনের ভুল। আপনি হ্যালুসিনেট করছেন। সুমিতের পাশে বসে ভালো মানুষের মতো মুখ করে বিপাশাও টুকটাক কথা বলছিল ডাক্তারবাবুর সাথে। ডাক্তারবাবু যখন কথা বলছিলেন সেই সময় সুমিতের চোখ বারবার চলে যাচ্ছিল ডাক্তারবাবুর মুখের দিকে। ডাক্তারবাবুর মুখের ভিতরে সারি সারি সাদা সাদা, ওগুলো কি প্যাকেটস না? হ্যাঁ তাই তো, নড়ছে, ওগুলো তো নড়ছে। ডাক্তারবাবু টের পাচ্ছেন না? সুমিত ছিটকে উঠে দাঁড়ায় চেয়ার থেকে। তারপর বিদ্যুৎ গতিতে টেবিল থেকে ভারী কাঁচের পেপার ওয়েটটা তুলে নিয়ে সপাটে বসিয়ে দিতে যায় ডাক্তারবাবুর মুখের উপর। কিন্তু ভাগ্য ভালো যে বিপাশা সময় মতো ধরে ফেলে সুমিতকে। সুমিত চিৎকার করতে থাকে, আমায় ছাড়ো বিপা, দেখো ওই ডাক্তারবাবুর মুখে ভিতরে সার বেঁধে ওই সাদা সাদা পোকাগুলো দেখো। ওগুলো কোনো পোকা নয় গো, ওগুলো দাঁত। তুমি কেন এমন হয়ে গেলে? সেই রাত্রে সুমিত অঘোরে ঘুমিয়েছিল। ডাক্তারবাবু কড়া সিডেটিভ দিয়েছেন। সুমিতের রীতিমতো মানসিক চিকিৎসা দরকার। অ্যাসাইলামে রাখার কথা বলেছেন ডাক্তারবাবু, যেখানে ও সারাক্ষণ অবজারভেশনে থাকবে। বিপাশা খুব কান্নাকাটি করেছে সেই কথা শোনার পর থেকে। এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ওর মনে এখন অনুশোচনা জন্মাচ্ছে, তা সুমিত টের পাচ্ছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা তো হয়েই গেছে। সুমিতের কিন্তু ঘুম ভেঙে গেল আবার। আশ্চর্য ব্যাপার, এমনটা তো হওয়ার কথা নয়। এত হাই ডোজের ওষুধ পড়েছে, তারপরও ঘুম ভাঙে কি করে? অবশ্য এমনি এমনি ভাঙেনি, ভেঙেছে একটা কারণে। সুমিত দিব্যি ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ কানের কাছে একটা ডাক, সুমি, সুমি, আয় না বাবা, পোকাগুলো একটু ছাড়িয়ে দে না বাবা, বড় কষ্ট। সুমিতের আজ এতটুকুও ভয় করছে না। বাবা ডাকছে। বিছানা ছেড়ে উঠে পড়ল সুমিত। এগিয়ে চলল বাবার ঘরের দিকে। এক ধাক্কায় বাবার ঘরের দরজাটা খুলে ফেলল। ভিতরে চাপ চাপ অন্ধকার। আলো জ্বালল সুমিত। বাবার খাট ফাঁকা, কেউ কোথাও নেই। সুমিত এদিক ওদিক তাকায়, না, কেউ নেই। আলোটা নিভিয়ে সুমিত বেরিয়ে আসছিল। তক্ষুনি পিছন থেকে ভেসে আসে একটা ডাক, আরে সুমি, বড় কষ্ট পেয়েছি রে সুমি, কত ডাকলাম তুই এলি না। এই দেখ এরা আমার সারা শরীরে ঘুরে বেড়াতো। কি হলো রে সুমি, দেখ। সুমিতের শিরদাঁড়া বরফে পরিণত হয়েছে। শরীর অসাড় হয়ে আসছে। কোনো রকমে ঘাড় ঘোরালো সুমিত। অমনি তার দুই চোখ ছিটকে বেরিয়ে আসতে চাইল। বাবা দাঁড়িয়ে আছেন বিছানার পাশে। অন্ধকার ঘরেও পরিষ্কার দেখতে পাচ্ছে সুমিত। বাবা দুটো হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সুমিত বিস্ফারিত চোখে দেখে বাবার দুই হাতের মুঠোয় ভর্তি ম্যাগেটস কিলবিল করছে। বাবা এগিয়ে আসছেন তারই দিকে। দেখ না সুমি, টাকা দেখ, এইগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য তোকে কত করে বলেছি সুমি, তুই হাসিসনি, একবারও হাসিসনি। এ কি, পোকাগুলো বাবাকে ছেড়ে তার দিকেই এগিয়ে আসছে যে। শয়ে শয়ে পোকা, হাজার হাজার পোকা। সুমিতকে ছেঁকে ধরছে পোকাগুলো। ঠান্ডা বরফের মতো পিচ্ছিল গা। সুমিত শিউরে উঠল। পালাতে চেয়েও পারল না। দরজার চৌকাঠে ভর্তি পোকা, যেন মাটি ফুঁড়ে উঠে আসছে।
সম্পূর্ণ চেতনালুপ্ত হয়ে মাটির উপর লুটিয়ে পড়ল সুমিত। সুমিতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিপাশা যেই হাসপাতালে রিসেপশনিস্টের কাজ করে সেখানেই ভর্তি করানো হয়েছে। পুরোপুরি জ্ঞান আসেনি সুমিতের। যতবার সামান্য চোখের পাতা ফাঁক করছে ততবারই যেন কিছু একটা দেখে প্রচণ্ড ভয়ে চোখ মুচকে মুখ বিকৃত করে কিছু যেন বলার চেষ্টা করছে, কিন্তু পর মুহূর্তেই আবার এলিয়ে পড়ছে বালিশে। বিপাশা এখন বাড়িতে একা। শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর তারা দুজনে একটু বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচবে ভেবেছিল, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়াবে কে জানত। আজকাল বিপাশার রাঁধতে বাড়তে কিচ্ছু ইচ্ছা করে না। পয়সা রোজগারের তাগিদে শুধু চাকরিটা করতেই হয়। আজ ডাক্তারবাবুর কথাগুলো শোনার পর থেকে খাওয়া ঘুম সব অনুভূতি আরও কেমন যেন অসাড় লাগছে বিপাশার। সুমিতের সমস্যাটা নাকি মানসিক। প্রাথমিক সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গিয়েছে, কিন্তু এক্স রে, ইসিজি, ব্রেন স্ক্যান, ব্লাড, এমআরআই সমস্ত রিপোর্টই স্বাভাবিক। ওকে কোনো মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তারবাবু। সেই কথা মতো সামনের সপ্তাহেই স্বামীকে স্থানান্তরিত করার ব্যবস্থা করেছে বিপাশা। আত্মীয় স্বজনরাও টুকটাক দেখা দিচ্ছে এখন। রাত্রে দুটো চাল আলুতে ফুটিয়ে একটা ডিম ভেজে কোনো রকমে খেয়ে শুয়ে পড়েছিল বিপাশা। ক্লান্ত সে ঘুমিয়েই পড়েছিল। ঘুমটা ভাঙল মধ্যরাত্রে। ডান পায়ের গোড়ালির কাছটা কুটকুট করছে। কিছু কামড়ালো, বড্ড জ্বালা করছে। চাদর সরিয়ে উঠে বসল বিপাশা। হাতড়ে হাতড়ে বেডসাইড ল্যাম্পটা জ্বালল। পায়ের দিকে তাকিয়ে চমকিয়ে উঠল বিপাশা। তার ডান পায়ের গোড়ালিতে লালচে একটা চাকতির মতন, যেমন চুলকাচ্ছে তেমনই জ্বলছে। দেখতে অনেকটা দাঁতের মতন লাগছে, কিন্তু দাঁত হবে কি করে? অবশ্য হতেও পারে। বর্ষাকাল চলছে, রাস্তায় সর্বত্রই অল্প বিস্তর জল জমে। বেশিরভাগ দিন ভেজা জুতোতেই অফিসে থাকতে হয় সারাটা দিন। বিপাশা কিছুক্ষণ আঙুল দিয়ে ঘষল, কিন্তু তাতে জ্বালা আরও বেড়ে গেল। অগত্যা নখ দিয়ে চেপে চেপে ঘষতে লাগলো বিপাশা। নখের আঁচড়ে পাতলা চামড়াটা উঠে গিয়ে রক্তরেখা দেখা দিয়েছে। খাট ছেড়ে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের দেরাজ খুলে একটা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বার করল বিপাশা। বেশ কিছুটা ক্রিম দিয়ে ক্ষতের উপর প্রলেপ দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। আবার একটু কমছে জ্বালাটা, ঘুমিয়ে পড়ল সে। সকালে অফিসের তাড়ার চোটে এমনি কিছু মনে থাকে না, তাই আবার ঘুম ভাঙলেই একরাশ চিন্তা ঝাঁপিয়ে এসে ভিড় করে মাথার মধ্যে। তখন আর নিজের কথা ভাবার অবকাশ কোথায়। স্নান করতে গিয়ে মনে পড়ল আবার, জল পড়তেই জায়গাটা খচখচ করে উঠছে। পাটা সামান্য তুলে সেদিকে তাকাতেই এবার আঁতকে উঠল বিপাশা। জায়গাটা চামড়া উঠে টকটকে লাল কাঁচা বিভৎস এক ক্ষত তৈরি হয়েছে। তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে জায়গাটায় দামি ওষুধ লাগিয়ে গজ দিয়ে ব্যান্ডেজ বেঁধে নিল ভালো করে। ভাগ্য ভালো যে আজ আকাশে কড়া রোদ উঠেছে, রাস্তাঘাট খটখটে শুকনো, নইলে হয়েছিল আর কি। হাসপাতালের একাধারে অসুস্থ স্বামী ও অন্যদিকে ডিউটি সামলে বিপাশার এমনি নাজেহাল দশা। তাই আজ আবার গোড়ালিতে সমানে জ্বালা যন্ত্রণা হতে থাকায় একেবারে নাজেহাল হয়ে গেল। বাড়ি ফিরে জামা কাপড় ছেড়ে স্নান করে এসে ভেজা ব্যান্ডেজ খুলতে বুক ধরাস করে উঠল তার। ক্ষতটা গভীর হয়েছে প্রায় আধা আঙুল। এপিডার্মিস তো গায়েব, তার নিচের মোটা চামড়া অর্থাৎ ডার্মিসটিও উধাও। সেখানে এখন দগদগে মাংস।
রক্ত। তিলমাত্র সময় নষ্ট না করে তার হাসপাতালের ডার্মাটোলজিস্ট ডক্টর অতনু ঘোষালকে ফোন করল বিপাশা। হ্যালো, গুড ইভিনিং স্যার। আমি বিপাশা বলছিলাম স্যার। গুড ইভিনিং, বলুন। পুরো জিনিসটা সংক্ষেপে গুছিয়ে বলল বিপাশা। ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। সবটা দেখে শুনে ভ্রুতে ভাঁজ পড়ল ডক্টর ঘোষালের। মাত্র একদিনে এইরকম উন্ড, তাও দাঁত থেকে। আপনি শিওর যে আগের থেকে কোনো ইনজুরি ছিল না? মানে কোনো পেরেক ফোঁটা বা টেন জাতীয় কিছুতে কেটে যাওয়া এরকম কিছু হয়নি? নো স্যার, অ্যাবসলিউটলি নট। বেশ, কাল সকালে হসপিটালে এসে আপনি আগে আমার কেবিনে আসবেন। আমি কাল সকাল 9টা থেকে আউটডোরেই বসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট স্যার। যেহেতু ডান পায়ে ব্যথা, সুতরাং বাঁ পায়ের উপরই শরীরের বেশিরভাগটা চাপ পড়ছে তার। পরদিন সকালে বেরোনোর সময় বিপাশা বাঁ পায়ে খেলো একটা রাম হোঁচট। তখন আর পরিচর্যা করার সময় ছিল না। জুতোর ভিতর দিয়ে বুড়ো আঙুলটার কাছটা কটকট করে উঠল তার। ওই অবস্থাতেই সে ছুটল অফিসের উদ্দেশ্যে। কিন্তু ক্রমশ যন্ত্রণা বাড়তে থাকায় অফিসে পৌঁছেই তাড়াতাড়ি জুতো থেকে পা বের করে বিপাশা দেখে বুড়ো আঙুলের মাথার কাছটা বেশ অনেকটা কেটে গিয়েছে। নখটাও ভেঙেছে খানিকটা। কিন্তু সামান্য হোঁচটে এতখানি কিভাবে কাটল জানে না বিপাশা। অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নিল একটু। এদিকে স্কিনের ডাক্তারবাবু সময় দিয়েছেন ডান পায়ের জন্য। হাতে সময় নেই, আউটডোরে যেতে হবে। ডাক্তারবাবুকে দেখানোর জন্য ডান পাটা জুতো থেকে বার করতে শুধু বিপাশা নয়, চমকে উঠলেন ডাক্তারবাবুও। ক্ষতের মধ্যে কি যেন নড়ছে। টর্চ ফেলতে দেখা গেল ভিতরে কি সব যেন আছে। ছোট্ট ফোরসেপ দিয়ে টেনে তুলে আনলেন ডাক্তারবাবু। একটা ম্যাগেট। বিদ্যুৎ পৃষ্ঠে বিপাশা ও ডাক্তারবাবু গাদা গুচ্ছের অ্যান্টিবায়োটিক ভিটামিন খেয়ে জেরবার হয়ে গেল বিপাশা। কিন্তু ঘা কমার কোনো চিহ্ন নেই, বরং বেড়েই চলল ক্রমশ। উপরন্তু বাঁ পায়ের বুড়ো আঙুলটা খুব অল্প সময়ের মধ্যেই কালো হতে শুরু করেছে। বড় বড় ফোস্কার মতো দেখা দিয়েছে। সেই সাথে দুর্গন্ধযুক্ত রস, পুঁজ। ইতিমধ্যেই সুমিতকে মানসিক চিকিৎসালয়ে স্থানান্তরিত করেছে বিপাশা। কিন্তু করলে কি হবে? তার নিজেরই যা অবস্থা, তাতে অ্যাসাইলামে সুমিতকে দেখতে যাওয়ারও মাথায় উঠেছে বিপাশার। জেনারেল সার্জন ডক্টর সৌম্য সুন্দর বাচ্চিত বিপাশার দুই পায়ের অবস্থা দেখে যাকে বলে কিং কর্তব্য বিমূঢ়। এত কম সময়ের মধ্যে এত দ্রুত অবনতি। তিনি আগেই সুগার টেস্ট করতে দিয়েছিলেন। রিপোর্ট দেখে তার দুই চোখ কপালে উঠে গেল। বিপাশার ব্লাড সুগার 500-র কাছাকাছি। বাঁ পায়ের বুড়ো আঙুল ছাড়িয়ে পায়ের পাতাও কালো হয়ে যাচ্ছে ক্রমশ। ডাক্তারবাবুরা বললেন সুগারের কারণে ওয়েট গ্যাংগ্রিন তো হয়ে গিয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই গ্যাস গ্যাংগ্রিনও ফর্ম করে গিয়েছে, অর্থাৎ সবথেকে ভয়াবহ স্টেজে গ্যাংগ্রিন। অ্যাম্পিউট করা ছাড়া উপায় নেই। হাসপাতালে ভর্তি করিয়ে নেওয়া হলো তাকে। কিন্তু শারীরিক যা অবস্থা, এর মধ্যে ওটিতে নেওয়ার কথাও ভাবা যাচ্ছে না তার, কারণ ডেথ অন টেবিলের রিস্ক থেকে যাচ্ছে। রাত্রে একা কেবিনে শুয়ে আছে বিপাশা। হালকা আলো জ্বলছে। ঘুমের ওষুধে আচ্ছন্ন সে। তবু পায়ের যন্ত্রণায় ঘুমায় কার সাথী। ভিজিটিং আওয়ারে বিপাশার মা এসেছিলেন ভাইকে নিয়ে। তারপর এলেন সুমিতের মেসোমশাই, তাঁর ছেলের বউ, সুমিতের অফিস কলিগ। সকলেরই চোখ ছলছল, হা হুতাশ। বিপাশার মা ফোঁস করে কাঁদলেন। খালি বললেন শরীরে এমন রোগ বাসা বেঁধেছে, কিছুই বোঝা গেল না।
সুমিতের মেসোমশাই বলে গেলেন টাকা পয়সা নিয়ে একদম চিন্তা না করতে। ভালো লাগে না, একদম ভালো লাগে না সুমিতের দেখা সেই দুঃস্বপ্ন যে শেষে সত্যি হয়ে দাঁড়াবে, তা কে ভেবেছিল? একটু তন্ত্রের মতো এসেছিল বিপাশার। হঠাৎ মনে হলো ওর 2 পা বেয়ে কি যেন একটা উঠে আসছে। বেয়ে বেয়ে বিপাশার পেট ছাড়িয়ে আরো উঠছে। লাফিয়ে উঠে চাদর সরিয়ে উঠে বসল বিপাশা। একটা ম্যাগেট, তাকে ঝটকা মেরে ফেলে দিতে গেল ও। কিন্তু এ কি, ক্রমশ লম্বা হয়ে যাচ্ছে যেন ম্যাগেটসটা। চোখের পলকে তার সাইজ হয়ে গেল প্রায় 12 ইঞ্চি। আরো বাড়ছে, আরো। বেডের রেলিং ধরে বিপাশা বিস্ফারিত চোখে চেয়ে থাকে সেই বিভীষিকার দিকে, এবং এক সময় আসল জিনিসটা চোখে পড়ে। ম্যাগেটটা বাড়ছেন, তার সাথে যোগ হয়েছে আরো অজস্র ম্যাগেটস। সারি বেঁধে এগিয়ে আসছে তারা। ভালো করে তাকাতে বুঝল একটার পিছনে একটা ম্যাগেট জন্মাচ্ছে ক্রমশ। কিরাতন্ত্রে ঠিক এভাবে কীটগুলি সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল না? বিছানার চাদর খামচে ধরল বিপাশা। তার সর্বাঙ্গে সাদা ঠিক ঠিক করছে সুকীট, কিলবিল করছে। হাসপাতালের 12 নম্বর কেবিন থেকে ভেসে আসা বিপাশার আর্তনাদ সারা হাসপাতালে পাক খেতে থাকে। কেউ এসো, ডাক্তারবাবু, সিস্টার, কে কোথায় আছেন? প্লিজ আর প্লিজ আসুন, আমার পায়ের অপারেশনটা প্লিজ করে দিন, পোকা পোকা, ওগুলোকে কেউ তাড়িয়ে দিয়ে যাও। কেউ এসো, কেউ তাড়িয়ে দিয়ে যাও, পোকা। বিপাশার অপারেশনের দিন ওর জ্ঞান ফিরল সন্ধ্যের পর। তখন বিপাশা একটা জীবন্ত লাশ, নিথর শুয়ে আছে বেডে। কিভাবে সময় পেরোচ্ছে, চারিদিকে কি ঘটছে না ঘটছে কিছুই যেন স্পর্শ করছে না ওকে। কিন্তু ওকে কিছু স্পর্শ না করলে কি হবে? ডাক্তারবাবুরা অবাক হওয়ার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। মাথার চুল ছিঁড়েও কোনো ব্যাখ্যা তারা খুঁজে পাচ্ছেন না। চিকিৎসা বিজ্ঞানকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে ঘটছে একের পর এক ঘটনা, যা দেখার পর রীতিমতো ভৌতিক কাণ্ড বলে সাড়া পড়ে গিয়েছে গোটা হাসপাতালে। কোনোভাবেই বাদ দেওয়া যাচ্ছে না বিপাশার 2টি পা। অপারেশন করতে করতে ডাক্তারদের কাল ঘাম ছুটে যাচ্ছে, তবুও দেখা যাচ্ছে পা যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই থেকে গেছে। কোনোভাবেই শরীর থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। অগত্যা এক সময় হাল ছেড়ে দিলেন ডাক্তাররা। ওই অবস্থাতেই বিপাশাকে বেডে পাঠিয়ে দেওয়া হলো। তার সঙ্গী হয়ে রইল ঠিক থেকে পোকায় ভর্তি, ঘা দগদগে অসহ্য দুর্গন্ধযুক্ত 2টি পা। এই ঘটনার অল্প কয়েকদিনের মধ্যেই মেন্টাল অ্যাসাইলামেই মারা যায় সুমিত, আর বিপাশা নিখোঁজ হয়ে যায় হাসপাতাল থেকে। মাসিমার লেখা কাহিনীর এখানেই সমাপ্তি ঘটেছে। মুহ্যমান হয়ে বাড়ির পথ ধরল অনুষ্কা আর আবির। এই সুমিত আর বিপাশা যে কারা, মাসিমার সাথে কি এদের সম্পর্ক, কিছুই তো বুঝতে পারছে না। তবে মাসিমা যা লিখেছেন তার থেকে মনে হচ্ছে সুমিত বিপাশা হচ্ছে মাসিমার ছেলে আর ছেলের বউ। সুমিতের বাবা অবিনাশবাবু, অর্থাৎ যাকে নিয়ে মূল গল্প, তিনিই মেসোমশাই। কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে, এত বড় কাহিনীতে কোথাও মাসিমার নিজের কোনো উল্লেখ নেই। আর তার থেকেও বড় কথা হলো ক্যাসল স্ট্রিটের বাড়ি, কারণ আমরা থাকি ক্যাসল স্ট্রিটেই।
বলা বাহুল্য ওদের পাশের বাড়িটি যে সেই বাড়ি সেটা একটা শিশুও বুঝবে। আচ্ছা, মাসিমা মানসিকভাবে অসুস্থ বলেই কি ওকে নিজেদের কাছে রাখতো না স্বামী, ছেলে আর বৌমা? কিন্তু ওর স্বামীকে কিভাবে ছেলে আর বৌমা মিলে কালো জাদু করে মেরেছে এটা উনি পুরো দুনিয়াকে জানাতে চান, নাকি এগুলো সবই ওর কল্পনা? বাপরে বাপ, কি সাংঘাতিক কল্পনা শক্তি! তারপর ওই বারবার পা অপারেশনের ব্যাপারটা, সবটা একবার ভালো করে ভাবলে এটা সহজেই ধরা পড়ছে যে মাসিমার ওই লেখার মধ্যে সবটা কখনোই বাস্তব নয়। জানি না কিচ্ছু বুঝতে পারছি না। তবে মোটামুটি একটা এন্ডিংয়ে আসা যাচ্ছে যে ক্যাসল স্ট্রিটের এই বাড়িটার উপর মাসিমার ছেলে আর বৌমার লোভ ছিল। ছেলে মারা গেছে, বৌমা নিখোঁজ। মাসিমা এতদিন পর বাড়িটার কথা মনে করতে পেরে পুলিশকে বলেছিলেন, তাই পুলিশ এসে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু মাসিমা তো সংসারে থাকতেন না, তিনি এত কথা জানলেন কি করে? ভেবে ভেবে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না সত্যি। সে যাই হোক, আপাতত আগামীকাল ওই অ্যাসাইলাম থেকে লোক এসে মাসিমাকে নিয়ে যাবে। রাত্রে ঘুম আসছে না। পাশের বাড়িতে মাসিমা রয়েছেন। মনে পড়লেই মনের ভিতরটা আতঙ্কে ভরে ওঠে। সুমিত তো সত্যিই মারা গেছে বলেই মনে হয়। বিপাশাকে খুঁজে পাওয়া গেলেই সব ধাঁধা পরিষ্কার হয়ে যেত। ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ল সে। কিন্তু পরদিন সকালে আবার সাজানো ঘুঁটি ওলট পালট হয়ে গেল। মাসিমা আত্মহত্যা করেছেন। তার ঘরের ওপাশের জানালায় একটু ফাঁক ছিল। রাস্তা থেকে লোকজনেরা দেখতে পেয়েছেন মাসিমা ফ্যান থেকে ঝুলছেন। স্বীকার করতে কোনো বাধা নেই, অনুষ্কার খুব নিশ্চিন্ত লাগছিল। একজন মানসিক ভারসাম্যহীন অসুস্থ অসহায় বৃদ্ধা মুক্তি পেলেন। বলা ভালো, নিজেই নিজেকে মুক্তি দিলেন। কিন্তু না, তখনও আরো কিছু ঘটতে বাকি ছিল। পরদিন সকালবেলা ৯টা নাগাদ আবিরদের বাড়িতে কলিং বেল বাজল। মেয়েরা স্কুলে। আবির সেদিন ওয়ার্ক ফ্রম হোম করছিল। অনুষ্কা গিয়ে দরজা খুলতেই অবাক হল সে। মঞ্জু তো এত সকালে আসে না। নির্ঘাত কোনো প্রার্থনা নিয়ে এসেছে। ঠোঁটে একটা মেকি হাসি ফুটিয়ে বলল, তুমি এখন কি ব্যাপার? তখনই খেয়াল করল মঞ্জুর পিছনে দুটি ছেলে দাঁড়িয়ে আছে। তারা কিছু বলার আগেই মঞ্জু ওর দিকে একটা আইডেন্টিটি কার্ড জাতীয় কিছু একটা বের করে দিয়ে বলল, ও বৌদি, দেখো তো এটা কি? কোথায় পেলে? সে আগের বার গো, কর্পোরেশন থেকে লোক এলো না, বুড়ির বাড়ি পরিষ্কার করে দিয়ে গেল, মনে আছে তোমার? গতকালও তো তারা এসছিল। বিকেলের মুখে বুড়ির লাশ নিয়ে যাওয়ার পরে তারা এসছিল পরিষ্কার করতে। ওই করতে গিয়ে নাকি এইটা পেয়েছি। একটা ছেলে নমস্কার জানিয়ে বলল, ওরা কর্পোরেশন থেকে আসছে, সাফাইয়ের কাজ করে। গতকাল ওই মহিলার বাড়ি থেকে এটা পেয়েছে। আজ তাকে দিতে আসছিল। তার আগেই মঞ্জু ওদের হাত থেকে একরকম কার্ডটা ছিনিয়ে নিয়েছে। এটা আমাদের দিচ্ছেন কেন? থানায় নিয়ে যান, সেখানে গিয়ে জমা দিন। ছেলে দুটো কোরাসে বলে উঠল, ওসব ঝামেলায় ওরা পড়তে চায় না। পড়তে চাই না মানে? এটা তো আইন বিরুদ্ধ কাজ। আগে এটা থানায় দেবেন, থানা ঘুরে তবে তো লোকাল গার্জিয়ানের হাতে আসবে। তবে তারা সাফ জানিয়ে দিল এসব ঝামেলায় তারা নেই। বলেই দুই মূর্তিমান দে দৌড়। আচ্ছা বদমাইশ তো। অনুষ্কা মনে মনে ভাবল কর্পোরেশনে গিয়ে লিখিত একটা কমপ্লেন জমা করে দিয়ে আসবে। সবাই যে যার মতো আইন ভাঙছে। মঞ্জুর স্বরে ভাবনায় ছেদ পড়ল। সে কল কল করে উঠেছে। ঠিক আছে বৌদি, আমি এখন যাই গো। তোমার কাছে তো আমার সেই 11:30টায় ট্রেন। নেহাত এইখান দিয়ে যাচ্ছিল, তাই ওদের সঙ্গে দেখা হয়ে গেল। চলি গো, চলি বৌদি।
মঞ্জু যেতেই সে আবিরকে সবটা বলল। আগে আই কার্ডটা দেখো, পরে অন্য কথা। হয়তো এই থেকেই কোনো সূত্র বেরিয়ে আসবে। যথেষ্ট যুক্তিপূর্ণ কথা। কার্ডটা মেলে ধরল চোখের সামনে। বাজ পড়ল নাকি মেঝেটা দুলছে? কোনো সূত্র নয়, পুরো ঘটনাটাই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে চোখের সামনে। আবছা হয়ে আসা রঙিন পাসপোর্ট ছবিতে মাসিমার অল্প বয়সী হাসি মুখ। আবছা হলে কি হবে, পরিষ্কার চেনা যাচ্ছে, কারণ নাকের উপর ওই জরুলটা। নাম বিপাশা দত্ত, প্রযত্নে সুমিতেন্দ্র দত্ত। শুনছিলেন আমাদের আজকের গল্প ওরা আছে। গল্পকার উপাসনা রায় চট্টোপাধ্যায়। গল্প পাঠে এবং বাবার ভূমিকায় আমি সায়ন, অনুষ্কা খুশি, আবির রূপঙ্কর, মঞ্জু সায়নিতা, ছোটি অয়ন, বিপাশা এবং মাসিমা অঙ্কিতা, অতনু বাল্মীকি, সুমিত ব্রহ্মা, ডক্টর পাত্র সুপ্রিয়, পাকরাশি দীপ্তদীপ, অন্যান্য ডাক্তারদের ভূমিকায় বাল্মীকি ও ব্রহ্মা। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি, পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী উপাসনা রায় চট্টোপাধ্যায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।